সরি মমমাননে অ্যাকচুয়ালি আমি না সব গুলিয়ে ফেলছি। যা বলতে চাচ্ছি না ততাই বলে ফেলছি। আর যা বলতে চাচ্ছি সেগুলো কি বলবো ভুলে গেছি অসহায় মুখ করে। তা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। নয়তো এমন উদ্ভট সব কথাবার্তা কোনো স্বাভাবিক সেন্সের মানুষের দ্বারা পসিবল না। চুমু লাইক সিরিয়াসলি বিড়বিড় করে। জি কিছু বললেন? না বলছিলাম এভাবে হাঁপাতে হাঁপাতে এলে কিছু বলবে? মুচকি হেসে। জি মানে থ্যাংক ইউ। কেন? ভ্রু কুচকে চুমু দেওয়ার জন্য? শয়তানি হাসি দিয়ে। উনার লাস্ট কথায় আমি একদম থতমত খেয়ে গেলাম। ব্যাটা তো দেখি মিসকা শয়তান ইচ্ছে করে আমায় লজ্জায় ফেলতে চাইছে। অসভ্য একটা। আমি কোনোরকম মুখ কাচুমাচু করে বলে উঠলাম। না না আপনার জন্য আমার 28 বছরের হারিয়ে যাওয়া মামাকে খুঁজে পেয়েছি। সো থ্যাঙ্কস। তোমার মামার বয়স মাত্র 28? অবাক চোখে। এমা 28 হতে যাবে কেন? 50-এর 55 বছর হবে। তাহলে 28 বছরের মামা বলছো কেন? এনিওয়ে আমার জানা মতে আমি কোনো মামা টামাকে চিনি না, তাহলে আমার মাধ্যমে পেলে কিভাবে? খুবই অদ্ভুত বিষয়। নাকি চুমুর জোরে পেয়ে গেছ? কোনটা? ভ্রু নাচিয়ে মুখ টিপে হেসে। উনার কথা শুনে আমি বিষম খেলাম। ব্যাটা লুইচ্চা লজ্জা শর্মের বালাই নেই এর মধ্যে। কেমন বেশর্মের মতো কথা বলছে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। কি বলা যায় এমনটাই ভাবছিলাম ঠিক তখনই উনি বলে উঠলেন। তো পিচ্ছি পথটা কি ছাড়বে? আমার তো যেতে হবে খুকি, নাকি আরেকটা চুমু চায়? চাইলে আসো দিয়ে দিই, তবু পথ ছাড়ো। কথাটা বলে উনি আমার দিকে এগিয়ে আসতেই দিলাম এক দৌড়। আল্লাহ বাঁচিয়েছে। কি ভয়ঙ্কর ছেলেরে বাবা। প্রথমে ভেবেছিলাম ব্যাটা একটু লাজুক টাইপ হবে, কিন্তু এর মধ্যে লাজুকলতার শাখা পর্যন্তও নেই। বেশর্মের কোনো অ্যাওয়ার্ড থাকলে এই ব্যাটাই ফার্স্ট প্রাইজ পেত। সুন্দর ছেলেদের যে ক্যারেক্টারে সমস্যা থাকে সেটা আজ প্রবল। এই চিত্রার বাচ্চাকে দেখানো উচিত ছিল এর লুইচ্চামো। শুভ্র ভাইয়া করে তো অনজান। হুহো বদ মেয়ে। নিজের মনে বিড়বিড় করে হাঁটছিলাম, তখনই পেছনে থেকে কেউ একজন বলে উঠল। কেমন আছো সানশাইন? বিরক্তি নিয়ে পেছনে ফিরে তাকালাম। এই ব্যাটায় আবার কই থেকে এলো আল্লাহ জানে। ইচ্ছে করছে ঘুষি দিয়ে উড়িয়ে দিই। ব্যাটা আমি কেমন আছি তোকে কেন বলতে যাব? তোর বন্ধু তো এখনই আমার আত্মা উড়িয়ে দিয়েছিল। এখন আরেকজন আসছে ম্যাম্যা করতে। কোনোরকম মনের বিরক্তি দমন করে মুখটা হাসি হাসি করে বলে উঠলাম। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাইয়া? হ্যাঁ ভালো আছি। অ্যাকচুয়ালি তোমার সাথে একটু কথা ছিল। সাহেল। বলে ফেলুন বিরক্তি নিয়ে। এখানে? তার চেয়ে ক্যান্টিনে বসে বলি। সাহেল। জি না, এখন ক্যান্টিনে বসা যাবে না। আপনি বরং কথাটা কাল বলেন, আজ আমি আসি। কথাটা বলেই কেটে পড়লাম। কে জানে এই হারামিগুলো মিলে আবার কোন প্ল্যান বানিয়েছে। করিডোরে পা রাখতেই দেখি ছেলে মেয়েদের ভিড়, তার মধ্যে থেকে চিত্রা ছুটে এসে বলল। দোস্ত, ওরিয়েন্টেশনে ফার্স্ট ইয়ারদেরও পারফর্ম করতে হবে। নোটিশ বোর্ডে যার যার ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়েছে। নিজেরে সিলেক্ট করার কোনো চান্স নেই। আমাকে গানের জন্য সিলেক্ট করা হয়েছে আর তুই নাচে। মুখ কাচুমাচু করে। কিহ চিৎকার করে। চিত্রার কথা শুনে দিলাম এক চিৎকার, সবাই চমকে আমাদের দিকে তাকালো। কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। ওর কথায় মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। বলে কি আমি আর নাচ? ইম্পসিবল। এই ভার্সিটিটাই আমার জন্য অলক্ষণে সব উল্টপালট হচ্ছে এখানে অ্যাডমিট হওয়ার পর থেকে। চিত্রা আবারও বলে উঠল, আমার রিহার্সাল কাল থেকে আর তোরটা আজ থেকেই। আধা ঘন্টা পরই তোর রিহার্সাল, অডিটোরিয়ামে চলে যা। শুভ্র ভাইয়ার পুরো গ্যাংই নাচের ক্যাটাগরিতে আছে। চিত্রার কথায় গলা শুকিয়ে গেল আমার। আবার সেই শুভ্র ভাইয়া। উফফো কি ঝামেলা রে বাবা। এই বুড়ো বুড়ো ছেলে নাচবে নাকি? কি আশ্চর্যের ব্যাপার। আচ্ছা উনারে নাচবে? না হয়তো ওরা শুধু রিহার্সাল করাবে। একটা দুটো নাচে থাকলেও থাকতে পারে, ঠিক বলতে পারছি না। তো তুই যা, আমি বরং বাসায় যাই। অল দ্য বেস্ট বেস্টি। চিত্রা দাঁত কেলিয়ে চলে গেল। ওর দাঁত কেলানোর কোনো কারণই আমি খুঁজে পেলাম না। খুঁজার চেষ্টাও করলাম না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অডিটোরিয়ামের দিকে হাঁটা দিলাম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
তিনতলায় অডিটোরিয়াম। দরজার কাছে গিয়ে উকি দিতেই শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম। শুভ্র ভাইয়ারা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছেন। কিছু জুনিয়রও আছে, ওরা ডান্স প্র্যাকটিস করছে। এদের সাথে আমার ডান্স করতে হবে ভাবতেই বিরক্ত লাগছে। সব ভাবনা চিন্তা বাদ দিয়ে ভেতরে ঢুকে টেবিলের উপর ব্যাগটা রাখতেই পেছনে থেকে শুভ্র ভাইয়া বলে উঠল, এই মেয়ে তুমি এখানে কেন? ভ্রু কুচকে। শুভ্র ভাইয়ার কথায় পেছনে ফিরে বলে উঠলাম, ডান্স প্র্যাকটিস করতে আসেছি ভাইয়া। ডান্সের জানো যে ডান্স করতে আসছো? কি বলতে চান আপনি? জাস্ট একটা কথায় বলতে চাই, গেট লস্ট। সাব্বির, কি সব ফাউল পোলাপানদের সিলেক্ট করেছিস? তোদের দিয়ে আসলেই কিছু হবে না। অনুষ্ঠানের সব দায়িত্ব আমাদের উপর, আর তুই কি চাচ্ছিস এদের সিলেক্ট করে আমার ইমেজ নষ্ট হোক? রাগী গলায়। শুভ্র ভাইয়া যে আমাকে অপমান করছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। উনার প্রত্যেকটা কথায় মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। খাটাস একটা। নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বলেই উঠলাম, মিস্টার নিজেকে কি মনে করেন? হ্যাঁ, কারো এবিলিটি না জেনে কথা শোনানো কোনো ভদ্রলোকের কাজ নয়। সো ডোন্ট আন্ডারএস্টিমেট মি। রাগী চোখে। ওহ রিয়েলি? অ্যাকচুয়ালি আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। জাস্ট গো বেক অন ইউর পজিশন। রাগে গা জ্বলছে আমার। আমাকে পজিশন দেখাচ্ছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি? বললেই হলো গো বেক। ডান্স তো আমি করবই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহা নামের মেয়েটা এসে গাল চেপে ধরল আমার। মনে হচ্ছিল গালের হাড়টাই ভেঙে ফেলতে চাইছে এই মেয়ে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মেয়েটার হাতটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, ডোন্ট টাচ মি, নয়তো হাতটা কেটে রেখে দিব। মিস্টার সাদা বিলাই, ভার্সিটি কি আপনার শ্বশুরের নাকি? যে যা বলবেন তাই হবে? যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয়েছি এখানে, কারো দয়ায় নয়। ভার্সিটির সব কারিকুলামে পার্টিসিপেট করার অধিকার আমার আছে। সো মিস্টার শুভ্র আবরার আবরার শুভ্র হোয়াটেভার, এটাকে নিজের শ্বশুরের প্রপার্টি ভাববেন না। মাইন্ডির চোখ রাঙিয়ে। তোমার সাহস কিভাবে হয় আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলার? আমি যখন বলেছি তুমি রিজেক্টেড, দ্যাট মিন্স তুমি রিজেক্টেড। শুভ্র ভাইয়া যদি ভালোভাবে বলতো তাহলে হয়তো খুশি মনে সরে আসতাম, বাট ব্যাটার এই অ্যাটিটিউড দেখার পর পৃথিবী উল্টে গেলেও ডান্স আমায় করতেই হবে, নয়তো রাতে ঘুম হবে কি না সন্দেহ। অবশেষে আমাদের গন্ডগোলের অবসান ঘটালেন রাজ্জাক স্যার। আমার পারফরমেন্স দেখা হলো। সবার পছন্দ হলেও আমায় রিজেক্ট হতে হলো শুভ্র ভাইয়ার জন্য। তিনি স্যারকে বুঝালেন আমি সিনিয়রদের সাথে বেয়াদবি করেছি। আর স্যারও নাচতে নাচতে উনার কথা বিশ্বাস করে আমাকে রিজেক্ট করে দিলেন। ইচ্ছে করছিল এই স্যার সহ সব কটাকে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিই। এই সাদা বিলাইকে তো আমি দেখে নিব। আমাকে অপমান করার মজা তুমি এবার হারে হারে টের পাবে বাচ্চু। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। চোখের পানি আটকে রাখার তুমুল চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সফল হতে পারছি বলে মনে হচ্ছে না। আমার এই এক সমস্যা, অতিরিক্ত রেগে গেলেই নাকের জল চোখের জল এক হয়ে যায়। আমারও এখন ঠিক এক অবস্থা। এক হাতে চুল ঠিক করছি তো অন্য হাতে চোখের পানি মুছতে মুছতে করিডোর দিয়ে হাঁটছি, উদ্দেশ্য বাসায় যাওয়া। কিন্তু হঠাৎই একটা ফাঁকা ক্লাসের মাঝ থেকে একজোড়া হাত আমার চোখ মুখ চেপে ধরে ভেতরে টেনে নিল আমায়। আমাকে দেয়ালের সাথে চেপে ধরে কিছু একটা দিয়ে আমার চোখ বেঁধে হাত দিয়ে আমার দুই হাত পেছনের দিকে চেপে ধরল সে। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছি। নিজেকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে চলেছি ক্রমাগত, কিন্তু সামনে দাঁড়ানো শক্তির সাথে পেরে উঠছি না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর গালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। অজানা ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো আমার। আবারও শুরু করলাম ছুটাছুটি, কিন্তু সামনের শক্তিটাকে বিন্দুমাত্র নাড়াতে পারলাম বলে মনে হলো না। সেই নিজের মতোই গাল ছেড়ে নেমে এলো গলায়। সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল আমার। গলায় একটা কামড় দিয়েই হাত দুটো ছেড়ে দিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি। ভয়ে রীতিমতো কাঁপছিলাম আমি। শুকনো গলায় বারবার ঢোক গিলছিলাম। কাপা কাপা হাতে চোখের কাপড়টি তাড়াতাড়ি সরিয়ে দেখলাম একটা ফাঁকা ক্লাসে আমি একা দাঁড়িয়ে আছি। দৌড়ে দরজার কাছে গিয়ে উকিঝুঁকি দিয়েও কাউকে খুঁজে পেলাম না। রাগ, ভয়, বিরক্তি সবকিছু নিয়ে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। হঠাৎ হাতের কাপড়টার উপর চোখ পড়ল। সাদা কাপড়টাতে লাল কালিতে কিছু লেখা। কৌতূহল নিয়ে কাপড়টা চোখের সামনে মেলে ধরতেই অবাক হলাম আমি। তোমার রাগী ফেসের ওই রক্তিম আভায় খুন হয়েছি আমি। তোমার গলার ওই কালো তিলটা বড্ড জ্বালায় আমায়। ওকে বলে দিও, আমাকে আবার এভাবে পুড়ালে আবারও শাস্তি পেতে হবে তাকে।
লেখাটা পড়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। কে হতে পারে এই ব্যক্তি? গলার চিনচিনে ব্যথায় ভাবনা কাটল আমার। ভার্সিটির ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়াতেই চোখ আটকে গেল আমার। গলার নিচের দিকে কামড়োটা স্পষ্ট। তিলের জায়গাটা লাল হয়ে ফুলে গেছে একদম। রাক্ষস নাকি লোকটা? একবার হাতে পেলে খুন করে ফেলব তাকে। ভিতুর ডিম কোথাকার। এখন এই দাগের কি করব? বাসায় গেলেই কত প্রশ্নে জর্জরিত হতে হবে আমায়। ওড়নাটা গলায় ভালো করে জড়িয়ে নিয়ে চুলগুলোও ছড়িয়ে দিলাম কাঁধে। এখন শেষ রক্ষা হলেই হল। ডট ডট গেইটের কাছে আসতেই শুভ্র ভাইয়ার গাড়িটা চোখে পড়ল। সকালে একবার দেখেছিলাম উনাকে এই গাড়িতে। উনার কথা মনে পড়তেই রাগটা মাথায় চাড়া দিয়ে উঠল। ব্যাগ থেকে পানি আর জুসের বোতল বের করে ড্রাইভিং সিটে ঢেলে দিলাম পুরোটা। এখন বুঝো ঠেলা। হুহো, আমার সাথে পাঙ্গা। কাজটা কমপ্লিট করে পিছে তাকিয়ে দেখি উনারা আসছেন কোনোরকম দৌড়ে সরে এলাম সেখান থেকে। রাস্তায় দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাঁফাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম লাল রঙের একটা গাড়িতে বসে থাকা একটা ছেলে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ব্যাটার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই মনে পড়ল, ও মোর আল্লাহ, এই ছেলেই সেই কামড়ে দেওয়া ছেলে নয় তো? ইচ্ছে তো করছিল গিয়ে শার্টের কলারটা ধরে দিই কয়েকটা থাপ্পড়, কিন্তু আশেপাশে মানুষ না থাকায় সাহসে কুলাতে পারলাম না। যদি কিডন্যাপ করে নেই আমায়? মনে মনে দোয়া দুরুদ পড়ে চারদিকে তাকাচ্ছিলাম যদি একটা রিকশা পেয়ে যাই। কিন্তু রোদ বিপদে পড়েছে আর রিকশা এসে হাজির হয়েছে তা কখনোই পসিবল নয়। আমার লাইফে রিকশা হলো বাংলা সিনেমার পুলিশদের মতো অলওয়েজ লেট। ছেলেটাকে আর চোখে দেখলাম, সে এখনও আমার দিকেই তাকিয়ে আছে। কি অসভ্য ছেলেরে বাবা! আর রিস্ক নেওয়া ঠিক হবে না ভেবে উল্টো পথে হাঁটা দিলাম। ওমা, এ কি? এই ছেলে তো আমার পেছনে পেছনই গাড়ি ছুটিয়ে আসছে। হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দিলাম কিন্তু কাজে লাগলো না, গাড়িটা একদম আমার সামনে এসে থামল। কি করব ভাবছিলাম, আমার কাছে বডি স্প্রে টাইপও কিছু নেই যে নাটকের নায়িকার মতো চোখে মেরে দৌড়ে পালাম। ছেলেটাকে দেখে হাই সোসাইটির বলেই মনে হচ্ছে যথেষ্ট স্মার্ট। ছেলেদের গায়ের রং যেমন হওয়া উচিত ঠিক তেমন তার গায়ের রং ওই সাদা বিলাইয়ের মতো। সাদা তো একদম নয়, উজ্জ্বল শ্যামা। মাথা ভর্তি হালকা কুকড়ানো চুল, গায়ে ফুল ফর্মাল গেটআপ। এমন একটা ছেলে আমার পেছনে কেন লেগেছি বুঝতে পারছি না। হাতটা ব্যাগে ঢুকিয়ে কিছু একটা খুঁজছি, যদি বাঁচার উপায় কিছু একটা পেয়ে যাই। হঠাৎই হাতে বাজল আপুর জন্য প্যাক করে নেওয়া কোল্ড কফি আর বার্গার। এই দুটোই এবার শেষ ভরসা আমার। ছেলেটা হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসতেই কোল্ড কফিটা ছুঁড়ে মারলাম তার মুখে। আচমকা এমনটাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সে। এই সুযোগে বার্গারের চিজ সাথে থাকা ক্যাচাপ সবকিছুই ঘষে দিলাম তার মুখে। ক্যাচাপটা যে উনার চোখে চলে গেছে বুঝতে পারলাম। বারবার চোখ ডলছেন উনি। উনার মুখটা চেনার উপায় নেই, পুরাই জোকারদের মতো লাগছিল তাকে। ইচ্ছে করছিল হুহা করে হেসে দিই, কিন্তু তার আগেই পেছনে থেকে একজন বলে উঠল, ডট এসব কি করছো সানশাইন? কে এটা? ডট পেছনে তাকিয়ে দেখি শুভ্র, সাহেল ও সাব্বির ভাইয়া দাঁড়িয়ে আছে। সাহেল ভাইয়ার কথায় বিরক্তি হলেও বলে উঠলাম, ডট আমার বয়ফ্রেন্ড। কোনো সমস্যা? মুচকি হেসে, ডট এটা সিরিয়াসলি তোমার বিএফ? অবাক হয়ে, ডট জি হ্যাঁ। আমি আপনাকে মিথ্যা কেন বলবো বলুন তো? ডট উনার মুখে এসব কি? কেউ বিএফের সাথে এমন বিহেভ করে নাকি? ভ্রু কুচকে, ডট কেউ করে না, আমি করি। আর এসবে ও অভ্যস্ত, এটাই আমার ভালোবাসা। এবার আপনারা যেতে পারেন। ডট শুভ্র ভাইয়া ফোনে কার সার্ভিসের সাথে কথা বলছিলেন। আমার মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনে ফোনটা কেটে পকেটে পুরে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটির দিকে। তারপর আমার দিকে ক্ষিপ্ত নজরে তাকিয়েই দ্রুতবেগে হাঁটা দিল সেখান থেকে। তার সাথে সাহেল আর সাব্বির ভাইয়াও দৌড় লাগাল। এবার আমি ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকিয়েই বলে উঠলাম, ডট চোখ জ্বলছে আপনার? ডট হুম অনেক। ডট বেশ হয়েছে, আমাকে ফলো করতে আসলে এমনই হবে। অসভ্য ছেলে, সাহস কি করে হয় আপনার আমাকে ফলো করার? কোমরে হাত রেখে, ডট রোদ আমি তোমায় ফলো করছিলাম না বোন, আমি অভ্র। ডট আপনি অভ্র হন আর আকাশ পাতাল সব হন, আমার কোনো যায় আসে না। আমার হাতে ক্যাচাপের বোতল থাকলে পুরোটাই ঢেলে দিতাম আপনার চোখে। লুচু ছেলে কোথাকার। বাড়িতে মা বোন নাই? ডট মা আছে, বোন আছে একটা, সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। রোদ আমি তোমার মামুর ছেলে, তোমার অভ্র ভাইয়া। ডট কথাটা শুনেই হাত দিয়ে মুখ চেপে ধরলাম আমি। ও মা, এটা মামুর ছেলে? সর্বনাশ করেছে।
এখন কি হবে? সশরী ভো ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। সরি। সরি পরে বলো বোন, আগে পানি দাও। চোখ জ্বলছে তো। ও হ্যাঁ। ব্যাগ থেকে বোতল বের করেই হতাশ হলাম। বোতল খালি। সব তো শুভ্র ভাইয়ার গাড়িতে ঢেলে রেখে আসছি। এখন উপায়? অভ্র ভাইয়ার হাত ধরে একটু হেঁটে চায়ের দোকান থেকে পানি নিয়ে উনার হাতে দিলাম। শেষমেশ উনার চোখ ঠিক হল। আমি অপরাধীর মতো উনার দিকে তাকিয়ে আছি। উনি চোখ মুছে আমার দিকে তাকিয়ে মিষ্টিও হেসে বলল, বোন রে, তুমি তো খুবই ভয়ঙ্কর। সরি। কিউট করে। আপনি আগে বললেই তো হতো যে আপনি মামুর ছেলে। না বলে ওভাবে তাকিয়েছিলেন কেন? মুখ ফুলিয়ে। আরে ওটা অনেক কাহিনী। বাবা আমাকে ফুপ্পির পিক দেখিয়ে বলল এটা দেখলেই নাকি আমি তোমাকে চিনে নিব। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। ৩০ বছর আগের পিক দেখে কাউকে কিভাবে চিনা সম্ভব, তাও ছবিটা তার নিজের না তার মার। এটা নিয়ে বাজি ধরে অফিস থেকে সোজা এখানে চলে আসলাম। এতক্ষণ তোমাকে খেয়াল করে দেখছিলাম, কিছু বলতাম তার আগেই তো এত কাণ্ড করে ফেললে। আমি আবারও অপরাধী দৃষ্টিতে বললাম, সরি। ভাইয়া মুচকি হেসে বলে উঠলেন, ইটস ওকে। চলো এবার। কোথায়? তোমায় পৌঁছে দিই। তুমি নাকি আইসক্রিম অনেক পছন্দ করো, বাবা বলল। চলো তোমায় আইসক্রিম খাওয়াবো। সত্যি? মম। ওকে চলুন। যাওয়ার সময় আপুর জন্য কোল্ড কফি আর বার্গারও নিতে হবে। আগের গুলো তো আপনার মুখে। হাত দিয়ে ইশারা করে উনার মুখ দেখাতেই দুজনই ফিক করে হেসে দিলাম। কাল রাতে অভ্র ভাইয়াকে নিয়ে আপুর সাথে এত গল্প করতে করতে ঘুমাতে বড্ড দেরি হয়ে গেছে। যার ফলাফল প্রথম ক্লাস মিস। তাড়াহুড়ো করে ক্লাসের দিকে যাচ্ছিলাম। ৩ তলায় লাইব্রেরি, ৪ তলায় আমাদের ডিপার্টমেন্ট। ৩ তলা পেরিয়ে যখনই ৪ তলায় উঠব, কেউ একজন টেনে লাইব্রেরির এক কোণার দেয়ালে চেপে দাঁড় করিয়ে দিল আমায়। লাইব্রেরি পুরোটা ফাঁকা আজ। গা ছমছম পরিবেশ। সামনের মানুষটা আরও বেশি ভয়ঙ্কর। ডান হাতটা আমার কাঁধের উপর দিয়ে সেলফের উপর রেখে বাম হাতটা পকেটে গুজে আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। চোখে রাগ স্পষ্ট। সাহস আমার অনেক আছে, কিন্তু কোনো ছেলে এতেটা কাছে দাঁড়িয়ে থাকলে সাহসরাও হতাশ হতে বাধ্য। কোন রকম ঢোক গিলে বলে উঠলাম, আপনি? শুভ্র ভাইয়া ডেবিল মার্কা হাসি দিয়ে আমার দিকে তাকালেন। উনার এই হাসতেই আমার কাঁপাকাঁপি অবস্থা। শুভ্র ভাইয়ার কাঁধের উপর দিয়ে চোখ যেতেই দেখি উনার পুরো গ্যাং পেছনে দাঁড়িয়ে। উনি বাঁকা হাসি দিয়ে আমার সামনের একটা টেবিলে বসে চেয়ারে পা রাখলেন। সিল্ক চুলগুলোতে আঙ্গুল চালিয়ে ঠিক করে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার সাহস দেখে আমি হতবাক। আমার গাড়ি নষ্ট করার মতো দুঃসাহস তোমার হলো কি করে? উনার কথায় কেঁপে উঠলাম, এই যা। বুঝে গেল? কিন্তু কিভাবে বুঝল? এরা কি এখন আমায় দুলাই দেবে নাকি? কাপা কাপা হাতে ওড়না ঠিক করতে করতে এদিক ওদিক তাকালাম। একটা ঢোক গিলে নিয়ে উনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনার গাড়ি আমি কেন নষ্ট করতে যাব? আর আমি করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার কথায় হুহা করে হেসে উঠলেন উনি। আবারও আমার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমার কি মনে হয় আমি পলিটিক্যাল লিডার হয়েছি এমনি এমনি? তোমার এই ছোট খাটো কূটনীতি আমার জন্য দুধ ভাত। গেইটের পাশে যে একটা সিসিটিভি ক্যামেরা আছে খেয়াল করেছ? ভ্রু নাচিয়ে, শয়তানি হাসি দিয়ে। উনার কথার কোনো উত্তর আমার কাছে নেই। আমি যে এভাবে ফেঁসে যাব ভাবতেও পারিনি। তবুও জোর গলায় বলার চেষ্টা করলাম, দেখুন। উনি হঠাৎ আরও একটু এগিয়ে এসে মুখের সামনে মুখ এনে বলে উঠলেন, হোয়াট? উনার এভাবে কাছে আসায় ভয় পেয়ে গেলেও একটা বিষয়ে বেশ অবাক হলাম আমি। উনি আমার এতটা কাছে দাঁড়িয়ে থেকেও একটাবারও আমায় টাচ করেননি। উনার হাতের একটু স্পর্শও আমার গায়ে লাগছে না। উনি ফু দিয়ে আমার সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে আবারও চেয়ারে বসে পড়লেন। ঠোঁটে ভয়ঙ্কর হাসি ঝুলিয়ে বলে উঠলেন, তোমাকে খুব কঠিন শাস্তি পেতে হবে রোদেলা। আমার সাথে পাঙ্গা নিতে আসলে বাঁচাটা যে খুব কঠিন হয়ে যায় জানো এটা? উনার কথার কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। উনার লাল চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই সাহেল ভাইয়া বলে উঠলেন, ছেড়ে দে না শুভ্র। বাচ্চা মেয়ে না বুঝে করে ফেলেছে একটা ভুল। লেট হার গো। তোর কার সার্ভিসিংয়ে যত টাকা লাগছে আমি দিয়ে দিচ্ছি, তবু ওকে যেতে দে। আমি অবাক চোখে সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে আছি। এর আবার কি হলো হঠাৎ?
শুভ্র ভাইয়া রাগী চোখে উনার দিকে তাকিয়ে বলে উঠলেন, ডট, এত দরদ ওর জন্য তোর? তুই আমাকে টাকা দেখাচ্ছিস সাহেল? মনে রাখিস টাকা তোর থেকে আমার কম নেই। টাকা আমার যথেষ্টই আছে, যা নেই তা হলো মনের শান্তি। আর এই মেয়েকে শাস্তি দিলেই সেই শান্তিটা পাব। সো গাইস, ওকে কি শাস্তি দেওয়া যায় বলতো? ডট, শুভ্র প্লিজ ছেড়ে দে। ছোট্ট একটা মেয়ে, ওর সাথেও তোর জেদ করতে হবে? শাস্তি দিবি তো? ওকে তাহলে একটা কাজ কর, আমাদের অ্যাসাইনমেন্টগুলো ওকে করতে দিয়ে দে। ওর জন্য ওটাই সবচেয়ে কঠিন শাস্তি হবে। ট্রাস্ট মি। ডট, কি? আমি কি মূর্খ যে আমার অ্যাসাইনমেন্ট অন্য কেউ করবে? রাগী গলায়। ডট, আচ্ছা তোরটা তুইই কর। তুই তো আবার মহানজানি সানশাইনকে বরং আমাদের 6 জনেরটা দিয়ে দে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য মাস্টার্সের 6টা অ্যাসাইনমেন্ট করা অসম্ভব, তাও আবার এক রাতে। তোর কি মনে হয় এর থেকে কঠিন শাস্তি আর কিছু হতে পারে? ডট, শুভ্র মুখ দেখে মনে হচ্ছে সাহেল ভাইয়ার বুদ্ধিটা তার তেমন একটা মনে ধরেনি। তবুও সবার কথায় মেনে নিল সে। আমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে আবারও ফিরে তাকিয়ে গলায় থাকা কামড়ের দাগটাকে লক্ষ্য করে বলে উঠলেন, ডট, রোমাঞ্চ কিছু কমিয়ে করো। এভাবে স্ট্যাম্প লাগিয়ে ঘুরলে মানুষ পতিতালয়ের বাসিন্দা ভাববে, তাচ্ছিল্যের হাসি দিয়ে, নাকি তুমি ওই জায়গারই? হতেও পারো। কথাটা বলেই উনি হনহন করে বেরিয়ে গেলেন লাইব্রেরি থেকে। এত সুন্দর একটা ছেলের কথাগুলো এতটা তিক্ততাপূর্ণ কি করে হতে পারে? দিনে 3 বেলা করলার জুস খায় নাকি? তিতা করলা কোথাকার! উনার কথাটা শুনে কান্না পাচ্ছে আমার। শুধু শুধু কান্না নয়, ফ্লোরে পা ছড়িয়ে মরা কান্নার মতো কান্না করতে ইচ্ছে করছে। এই ছেলেটা কত সহজে আমার চরিত্র নিয়ে কথা বলে গেল। মেনার্সহীন বুইরা, শুধু গলায় কেন, দরকার পড়লে সারা শরীরে স্ট্যাম্প লাগিয়ে ঘুরব, তাতে তোর বাপের কি? ইডিয়ট। লাইব্রেরি মাস্টার্সের বইয়ের পাতা উল্টাচ্ছি আর উনার বলা কথাগুলো ভেবে চোখের পানি ঝরাচ্ছি। মানুষ কতটা খারাপ হতে পারলে এভাবে বলতে পারে, সেটাই ভাবছি। উনার কথা শুনে মাঝে মাঝে মনে হয়, আমাকে অপমান করার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছেন উনি। 1 ঘন্টা যাবৎ পাতা উল্টিয়েও এদের বইয়ের আগা মাথা কিছুই বুঝলাম না। মাথাটা পুরাই হ্যাং মেরেছে বলে মনে হচ্ছে। এটা যে আমার পক্ষে সম্ভব না তা এতক্ষণে বেশ বুঝা হয়ে গেছে। ইনোসেন্ট মার্কা অসহায় ফেস নিয়ে বইয়ের উপর মাথা রেখে আকাশ পাতাল চিন্তা করছি। এভাবে টেবিলে মাথা রেখেই যে কখন ঘুমের সাগরে পাড়ি জমিয়েছি খেয়ালই ছিল না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে কোনো পরিচিত ছোঁয়ায় ঘুম ভাঙল আমার। চোখ মেলে দেখলাম চারপাশে কেউ নেই। আমি একা বসে আছি পুরো লাইব্রেরি। হাই তুলতে তুলতে সামনের দিকে তাকাতেই একটা খাতার দিকে চোখ পড়ল। সামনে রাখা একটা খাতার মাঝ বরাবর আটকানো একটা লাল রঙের কাগজ। কাগজটা নিতে গিয়ে খাতাটা খুলেই অবাক হলাম আমি। খাতাটা অ্যাসাইনমেন্টটা করা কিভাবে সম্ভব? হাতের লাল কাগজটাই চোখ বুলালাম। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আমার ঘুমন্ত পরি, এই প্রতিদিন নতুন নতুন ভাবে তোমার নেশায় জোড়াচ্ছ আমায়। পড়ে সামলাতে পারবে তো? একটা দীর্ঘশ্বাস ফেলে বাকি খাতাগুলো চেক করলাম। না, শুধু একটাই করা। বাকিগুলো একদম ফাঁকা। তবুও আমার খুশি দেখে কে। এই অ্যাসাইনমেন্টটা কপি মারলেই তো হয়ে গেল। থ্যাঙ্ক গড যে আমায় এই মোটা মোটা বইগুলো পড়তে হবে না। তবু সবশেষে একটা চিন্তা থেকেই যায়, কে সে ব্যক্তি? কালকের লোকটা আর আজকের লোকটা যে সেইম তা বেশ বুঝতে পারছি আমি। কিন্তু কে হতে পারে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না। উফ, কালকে যাকে গালি দিয়েছি আজকে তাকে এতটাও খারাপ মনে হচ্ছে না। একটা থ্যাঙ্কস দিলেও দেওয়া যেতে পারে। চিত্রাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, ভাইয়াকে ঘুষটুস দিয়ে, 3 জনে মিলে 5টা খাতার অ্যাসাইনমেন্ট শেষ করলাম রাত 4টায়। লিখতে লিখতে হাতের অবস্থা শেষ। ব্যাটা খাটাস, তোর বউ ভেগে যাবে দেখে নিস। মাসুম বাচ্চার উপর এত টর্চার আল্লাহর সহ্য হবে না। হুহো। দেরিতে ঘুমাতে যাওয়ায় ঘুম ভাঙতে ভাঙতে 9টা। যার ফলাফল, আজকেও প্রথম ক্লাসটা মিস। তাড়াহুড়ো করে ভার্সিটি গেলাম আমি আর চিত্রা। গেইটের সামনের পার্কিং এর পাশে বটতলায় আড্ডা দিচ্ছে শুভ্র ভাইয়ার গ্যাং। দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেদিকে। আমাদের দেখেই একটু নড়ে চড়ে বসল শুভ্র ভাইয়া। বাইকের উপর বসেছিলেন উনি, এবার নেমে এসে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালেন। উনাকে দেখে মনটা আপনা আপনিই বলে উঠল, বাহ, লোকটি কি সুন্দর করে দাঁড়াতে পারে। উনি আজ কফি কালার একটা শার্ট পরেছেন। শার্টের হাতা কনুই পর্যন্ত গুটানো। পরনে হোয়াইট জিন্স। হালকা ব্রাউন সিল্কি চুলগুলো খুব গুছিয়েই পড়ে আছে উনার কপালে। ডান হাতে ব্রেন্ডেড ঘড়ি, বাম হাতে ব্ল্যাক ব্রেসলেট টাইপ কিছু একটা পরে আছেন।
দুধসাদা শরীরে কফি কালার রংটাকে পৃথিবীর শ্রেষ্ঠ রং বলে মনে হচ্ছে আমার। চিত্রার খোঁচা আর ফিসফিস কথা এইসব কল্পকাহিনী বাদ দিয়ে মাথা নিচু করে ওর দিকে আর চোখে তাকালাম। দোস্ত, শুভ্র ভাইয়াকে পুরো চকলেট বয় লাগছে রে। ইচ্ছে তো করছে। ফিসফিস করে। তোর ইচ্ছে কি পুটলিতে বন্ধ করে রেখে দে। অন্যের বরের দিকে খারাপ নজরে তাকাস বদমাইয়া। দ্বিগুণ ফিসফিসিয়ে। আরে, অন্যের বর আগেই কেমনে বলিস? আমারও তো হতে পারে। আমি কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। হ্যাঁ, হতেও পারে। চিত্রার মতো সুন্দরী মেয়ের জন্য এটা অবিশ্বাস্যকর কিছু না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, ঠিক তখনই শুভ্র ভাইয়া শান্ত কণ্ঠে বলে উঠলেন, তোমাদের ফিসফাস শেষ, এবার ওদের অ্যাসাইনমেন্টটা দিয়ে বিদেয় হও। আমি ব্যাগ থেকে খাতাগুলো বের করে এগিয়ে দিতেই পাশ থেকে একটা ছেলে হাত বাড়িয়ে নিয়ে নিল। সেখান থেকে একটা খাতা এগিয়ে দিল শুভ্র দিকে। শুভ্র খাতাটা নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়তে লেগে গেল। আর আমার চোখ খুব মনোযোগ দিয়ে তাকে দেখতে লেগে গেল। উনার ডার্ক পিঙ্ক ঠোঁট দুটো একটা আরেকটার সাথে চেপে ধরে খাতার দিকে তাকিয়ে আছেন উনি। গভীর শান্ত চোখগুলোর ঘন পাপড়ি একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। আমি উনার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। উনি খাতা থেকে একবার চোখ তুলে আমাকে দেখে নিয়ে আবারও খাতায় মুখ ডুবালেন। উনার চাহনিটা কি স্বচ্ছ! আচ্ছা, মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? হঠাৎই থুতনির কাছের তিলটা নাড়িয়ে কথা বলে উঠলেন উনি। সাহেল, হেল্প যখন করেছিস লুকিয়ে করার দরকার ছিল না, সামনাসামনিই করতে পারতি। মানে কি? অবাক হয়ে। মানেটা খুবই পরিষ্কার সাহেল। ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টের পক্ষে মাস্টার্সের অ্যাসাইনমেন্ট করা যে সম্ভব নয়, তাও আবার একরাতে, তা তুই এবং আমরা সবাই বেশ ভালো করেই জানি। তবু এই মেয়ে করেছে। বলতে গেলে বেশ গুছিয়েই করেছে। এখন প্রশ্ন হলো কিভাবে করেছে? উত্তরটা হলো সাহেল, তুই ওকে হেল্প করেছিস। ওর প্রতি তোর প্রেম, দরদ সব আমাদের আগে থেকেই জানা সাহেল। সো ড্রামা কমিয়ে কর। আরে, আমি কেন করতে যাব হেল্প? ও আমার বউ না গার্লফ্রেন্ড? তোর বেডরুমের খবর তো আমার জানার কথা না সাহেল। কথাটা শুনে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম উনার দিকে। ছি, মানুষের মনমানসিকতা কতটা নিচু স্তরের হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত উনি। চিত্রাও অবাক চোখে তাকিয়ে আছে। সাহেল ভাইয়াও বেশ অপ্রস্তুত ফিল করছেন বলেই মনে হচ্ছে। শুভ্র ভাইয়া এমন কিছু বলবে ভাবতে পারেননি উনি। কিছুক্ষণ চুপ করে থেকে রাগী গলায় বলে উঠলেন উনি, শুভ্র, এবার লিমিট ক্রস করছিস তুই। এখন কি এই মেয়ের জন্য আমার সাথে ঝগড়া করবি, নাকি আমার সাথে যাবি? অনেক কাজ আছে। কথাটা বলে হাতের খাতাটা সাহেল ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে সানগ্লাসটা চোখে দিয়ে হাঁটা দিলেন উনি। একটু পর তার পিছু নিলেন সবাই। সাহেল ভাইয়াও আমার দিকে একটা নীরব দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন নিজের গন্তব্যে। আমি জাস্ট দাঁড়িয়ে আছি। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ভর্তি হওয়ার পর যে সকল কথা আমায় শুনতে হচ্ছে তা হয়তো এই 18টা বছরে আর কখনো শুনতে হয়নি। আজ ভার্সিটিতে ওরিয়েন্টেশন। সবাইকে বড় আপুরা শাড়ি পরে যেতে বলেছেন। আমি আর চিত্রা নীল শাড়ি পরব। আমার রেডি হওয়া শেষ, তেমন কিছুই করিনি। শাড়ি পরে, চুলগুলো খুলে দিয়ে চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। মেকআপ জিনিসটা আমার জন্য আস্ত একটা বিরক্তির বিষয়। সবকিছু কমপ্লিট করে যেই না বের হব তখনই চিত্রা মুখ ফুলিয়ে আমার বাসায় এসে হাজির। শাড়িটাও পরে নিশে দেখেই মেজাজটা গরম হয়ে গেল আমার। 9:03 বেজে গেছে প্রায়, আর সে এখনও তৈরিই না। এই হারামির জন্য আজ আবারও রেগ খেতে হবে আমাদের। ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে রাগী গলায় বলে উঠলাম, কি সমস্যা তোর? শাড়ি পরিসনি কেন? আমি যে শাড়ি পরতে পারি না জানিস না তুই? বকবি না একদম। অনেক চেষ্টা করেছি, বাট হচ্ছেই না চশমা ঠিক করতে করতে। বকবো না, ঠাডায় চর লাগাবো। ফাজিল মেয়ে, এদিকে আয় তাড়াতাড়ি। আমি ওকে শাড়ি পরাচ্ছি আর ও বকবক করছে। ওর একমাত্র চিন্তার বিষয় হলো সে শাড়ি পরে হাঁটতে পারে না। যদি স্টেজে গান গাইতে উঠার পর সবার সামনে শাড়ি খুলে পড়ে যায় তখন কি হবে? ওর এসব ফাউল পেঁচালে বিরক্ত হয়ে শান্ত গলায় বলে উঠলাম, কি আর হবে? সবাই আনন্দে আত্মহারা হয়ে সিটি বাজাবে। তুই মজা করছিস? না করছি না, যা সত্য তাই বলছি। ও আমার দিকে কাদো কাদো দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমি ওকে পাত্তা দিলাম না। এই মুহূর্তে আমি ওর উপর চরম বিরক্ত।
এক তো লেট করেছে, দ্বিতীয়ত ওকে শাড়ি পরাতে গিয়ে আমার শাড়ির অবস্থা বেকাহিল। অবশেষে ভার্সিটি পৌঁছালাম। অনেক লেট হয়ে গেছে বুঝতেই পারছি। তাড়াতাড়ি যে পা চালাবো তার উপায়ও নেই। চিত্রা এত আস্তে আস্তে হাঁটছে যেন সে ৯ মাসের প্রেগন্যান্ট। যত সব, এই মাইয়াকে এই মুহূর্তে তোলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার। হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে পড়লাম। কপাল কুঁচকে গেল অটোমেটিক্যালি। আমার সিক্স সেন্স বলছে কেউ আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় দেখছে। কিন্তু কে সে? চিত্রাকে সামনে এগিয়ে যেতে বলে চারপাশে তাকিয়ে সেই চোখে দুটোর সন্ধান করছি, কিন্তু কোথাও কেউ নেই। তবু কেন যেন বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে কেউ একজন তো আছে যে গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছে আমায়। এক হাতে শাড়ির কুচিগুলো ধরে ডানপাশের রাস্তাটির দিকে পা বাড়াতেই পেছনে থেকে ডেকে উঠল কেউ। পেছনে তাকিয়ে দেখি সাহেল ভাইয়া, উনিও নীল রঙের পাঞ্জাবি পরেছেন। বেশ সুন্দর লাগছে। উনাকে দেখা হালকা হাসলাম। উনিও হালকা হেসে বলে উঠলেন, ডট কেমন আছো সানশাইন? ডট জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ডট এই তো বেশ আছি। শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে, আজ আর বাচ্চা লাগছে না তোমায়? মুচকি হেসে। ডট উনার কথায় হাসলাম, কিছু বললাম না। আমারও জানতে ইচ্ছে করছে সেই গোপন ছেলেটা আসলে কে। উনি? আমি উনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার চোখে হাজারো প্রশ্ন থাকলেও উনার চোখে কোনো উত্তর খুঁজে পেলাম না, একদম শান্ত একজোড়া চোখ। আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠলেন উনি, ডট চলো হাঁটতে হাঁটতে কথা বলি। ডট জি চলুন। ডট কথাটা বলেই হাঁটা দিলাম উনার পাশাপাশি। এখনও সেই একই অনুভূতি, কেউ দেখছে আমায়। হঠাৎই উনি বলে উঠলেন, ডট শুভ্র কথায় কিছু মনে করো না সানশাইন। ওর যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। ও আমার ছোট্ট বেলার ফ্রেন্ড, ওকে কখনো মজা করেও মেয়েদেরকে হার্ট করতে দেখিনি। ও খুবই ভদ্র একটা ছেলে, বিশেষ করে মেয়েদের প্রতি। তুমিই একমাত্র মেয়ে যার সাথে ও এতটা বাজে বিহেভ করে। সেদিন যে কথাগুলো ইউজ করলো সেগুলো সে কোনো বাজে মেয়েকেও কোনোদিন বলতে পারবে না বলে আমার ধারণা ছিল। কিন্তু আমি হতাশ। তোমার প্রতি ওর ব্যবহার খুবই অগোছালো। আমরা রেগিং করি বাট মেয়েদের রেসপেক্টটা রেখেই করি বাট ও। ডট অ্যাসাইনমেন্টটা কি আপনি করে দিয়েছিলেন? ডট আমার হঠাৎ এমন কথায় অবাক হয়ে আমার দিকে তাকালেন উনি। তারপর ভ্রু কুঁচকে বলে উঠলেন, ডট অ্যাসাইনমেন্টটা সত্যি তোমায় কেউ করে দিয়েছিল? ডট আপনি করেননি? ডট আমি উত্তরের বদলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম উনাকে। উনি সাবলীলভাবেই বলে উঠলেন, ডট না, আমি কেন করতে যাব বলো তো? শুভ্র আমায় সন্দেহ করছে। আমার হেল্প যতটুকু করার সবার সামনেই করার চেষ্টা করেছি। আমি শুভ্র মতো এত ব্রিলিয়ান্ট নই, আর তাছাড়া আমার যদি অ্যাসাইনমেন্ট দেওয়ারই হতো তাহলে সরাসরিই দিতাম, এত লুকোচুরির তো কিছু নেই। শুভ্র বিহেভিয়ারটা তোমার প্রতি বেশি বাজে হয়ে যাচ্ছিল, তাই ওকে কন্ট্রোল করার জন্য এমন একটা শাস্তি দিতে বলি, বাট দেখো ব্যাপারটা আরও উল্টো হলো। তোমার প্রতি ওর বিহেভ খারাপ হয়েই চলেছে দিন দিন। ডট আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিছু বলছি না। কি বলবো বুঝতেও পারছি না। বারবার হতাশ হতে হচ্ছে আমায়। কে সে? সাহেল ভাইয়া কি মিথ্যা বলছে আমায়? মিথ্যা বলে লাভই বাকি উনার। উফফো, চিন্তাই করতে পারছি না আর। সাহেল ভাইয়া আবারও বলে উঠল, ডট কিছু বলছো না যে? ডট না, এমনি, মুচকি হেসে। একটা জিনিস খেয়াল করেছ? কাকতালীয় ভাবে হলেও আমাদের ড্রেসের কালারটা কিন্তু বেশ ম্যাচিং হয়ে গেছে। তোমার বান্ধবীকেও দেখলাম সেইম কালার শাড়ি পরেছে। ডট দুজন প্ল্যানিং করেই পরেছি। ডট আমি আর শুভ্রও প্ল্যান করে পরেছি। ও হ্যাঁ, আজ শুভ্রও নীল পাঞ্জাবি পরেছে। ডট ওহ। ডট শুভ্র নামটা শোনার সাথে সাথে বিতৃষ্ণায় ভরে গেল মন। এই একটা মানুষকে আমার অসহ্য লাগে। আমি কাউকে ঘৃণা করতে পারি না, যদি পারতাম তাহলে উনি সেই লিস্টে প্রথম হতেন। সাহেল ভাইয়া আমাকে বাই বলে নিজের কাজে চলে গেলেন। সামনে বেশ ভিড়। চিত্রা স্টেজের পাশে দাঁড়িয়ে আছে, ওখান থেকেই হাতের ইশারায় ডেকে চলেছে আমায়। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমি ওর কাছে না গেলে সে মরেও যেতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ির কুচিগুলো ধরে ভিড়ের মধ্যেই হাঁটা দিলাম সেদিকে। কিছুটা ভেতরের দিকে যেতেই কারো হাতের স্পর্শ পেলাম, আমার পেটে সাথে আঁচড় লাগার মতো ব্যথা। আশেপাশে প্রচুর মানুষ, কে এমনটা করতে পারে বুঝতে পারছি না, তবে স্পর্শটা চেনা। তাড়াতাড়ি ভিড় থেকে বেরিয়ে এসে পেটে হাত দিয়ে দেখলাম রক্ত বেরিয়ে গেছে। কেউ নখ দিয়ে খুব শক্ত করে আঁচড় কেটে দিয়েছে। জায়গাটা প্রচুর জ্বলছে। হঠাৎই একটা পিচ্ছি ছেলে আমার সামনে এসে দাঁড়ালো।
ছেলেটাকে আমি এর আগেও দেখেছি ভার্সিটির পাশের চায়ের দোকানটাতে। আমি ছেলেটার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই সে আমার দিকে এগিয়ে দিল মলম, টিস্যু আর একটা কাগজ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, এসব কে দিয়েছে তোমায়? ছেলেটা গম্ভীর মুখে উত্তর দিল, নীল পাঞ্জাবি পরা ভাইজান। নীল পাঞ্জাবি, কথাটা শুনেই সাহেল ভাইয়ার কথা মাথায় এলো। তারপর আবার মনে হলো শুভ্র ভাইয়ার কথা। আশেপাশে তাকিয়ে দেখি অনেক ছেলেই নীল পাঞ্জাবি পরেছে। কার কথা বুঝব আমি? তাই আবারও ছেলেটির দিকে প্রশ্ন ছুড়ে দিলাম। নাম কি তোমার ওই নীল পাঞ্জাবিওয়ালা ভাইজানের? নাম কইতে মানা করছে। কথাটা বলেই ওগুলো আমার হাতে দিয়ে দৌড়ে চলে গেল সে। আমি ওয়াশরুমে গিয়ে শাড়িটা উঁচু করে দেখলাম 3টা নখের আঁচড়। টিস্যু দিয়ে রক্তটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিলাম। এই ভূতের মতো কাঁধে নেচে বেরানো মানুষটাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। এর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেওয়ার? হাউ ডেয়ার হিম! হাতের কাগজের দিকে নজর যাওয়ায় কাগজের ভাঁজটা মেলে ধরলাম। সেখানে লেখা, শাড়ি পরেছ ঠিক আছে, তোমার ফর্সা পেটটা কি সবাইকে দেখিয়ে বেড়াতে হবে? শাড়ি ঠিক না রাখতে পারলে পরো কেন? নাকি দেখাতে চাও সবাইকে যে তুমি কত সুন্দর? ছেলেরা কিভাবে তাকাচ্ছিল সে খেয়াল আছে? কেন দেখবে তোমায় অন্য কেউ? খবরদার, আবার এমন হলে খুন করে ফেলব তোমায়। রাগ লাগছিল খুব, তাই এমনটা করেছি। বেশি ব্যথা লাগলে সরি। তোমার মন খারাপের জন্য আমি দায়ী সেটাও আমি জানি, তাই আবারও একটা সরি। শাড়িটা ঠিক করে নিও প্লিজ। চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই চিঠি পড়ার পর ইচ্ছে হচ্ছে সম্পূর্ণ শাড়ি খুলে তারপর বাইরে বের হই। এরা আমাকে পেয়েছেটা কি? নিজের প্রপার্টি নাকি? সরি, সরি। তোর সরি দিয়ে কি আমি জুস বানিয়ে খাবো নাকি? ডাফার! রাগ আর বিরক্তি নিয়ে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। অনুষ্ঠান যেদিকে হচ্ছে সেদিকে যেতেই দেখি শুভ্র ভাইয়া আর চিত্রা কথা বলছে। দুজনেই যেন হেসে গড়িয়ে পড়ছে। শুভ্রকে দেখেই রাগ উঠে গেছে মাথায়। আর চিত্রার এমন দাঁত কেলানো দেখে ইচ্ছে হচ্ছে ওর কানের নিচে কয়েকটা লাগায়। ডাফার কোথাকার! আমাকে যে এত অপমান করে তার সাথে এত দাঁত কেলানোর কি আছে বুঝলাম না। মনটাই খারাপ হয়ে গেল। এই মুহূর্তে সবকিছু বিষাক্ত লাগছে আমার কাছে। আর কিছু না ভেবে ঘুরে দাঁড়ালাম বাসায় ফিরব বলে। পেছনে তাকাতেই দেখি অভ্র ভাইয়া। আমাকে দেখে হাসি হাসি মুখ নিয়ে বলে উঠলেন, বাহ, আজ আমাদের বীরবালিকাকে তো খুব মিষ্টি লাগছে, কিন্তু মুখটা পেঁচার মতো হয়ে আছে কেন? এমনি। ওহ, মন খারাপ বুঝতে পেরেছি। তো কোথায় যাওয়া হচ্ছিল? ভ্রু নাচিয়ে। বাসায় যাব, ভালো লাগছে না। কিন্তু আপনি এখানে? বাবার সাথে আসছি। বাবা তো এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিলেন। 2-3 বছর অধ্যাপনাও করেছেন। সেই সুবাদে উনাকে ইনভাইট করা হয়েছে। বাবা সাথে করে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকেও নিয়ে এলেন। হাহাহাহা। আচ্ছা, এসব ছাড়ো, অনুষ্ঠান তো শুরুই হয়নি, তো এখনই বাসায় যাচ্ছ কেন? ভালো লাগছে না, চলে যাব। দম বন্ধ লাগছে এখানে। আচ্ছা তাহলে অ্যাটলিস্ট বাবার সাথে দেখা করে যাও, তোমার ভালো লাগবে। ওই তো বাবা। আমার পেছনের দিকে ইশারা করে বলে উঠলেন কথাটা। আমি পেছনে ফিরে মামুকে দেখতে পেলাম। উনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে শুভ্রর সাথে গল্প করছেন। শুভ্রও 32 দাঁত বের করে বেশ ভদ্রভাবে কথা বলে চলেছে। শুভ্রকে দেখে মামুর সাথে কথা বলার ইচ্ছেটাই চলে গেল। তাই অভ্র ভাইয়াকে কোনোরকম বুঝিয়ে চলে এলাম সেখান থেকে। একা একা হাঁটছি রাস্তা ধরে। পেটের কাটায় হালকা পুড়াচ্ছে, চুলগুলো ছাড়া থাকায় গরমও করছে হালকা। সেই সাথে চেপে ধরছে হাজারো বিরক্তি। আজ মনটাকেই আমার বড্ড বিরক্তিকর লাগছে। ইচ্ছে হচ্ছে মনটাকে বের করে ঘষে মেজে আবার বসিয়ে দিতে পারলে মন খারাপ ভাবটা একটু কমে যেত হয়তো। আকাশ পাতাল কল্পনায় ভর করে আগোছালো পায়ে হেঁটে চলেছে ব্যস্ত রাস্তায়। আজ রিকশার অভাব নেই, চারদিকে কত টুংটাং শব্দ, কিন্তু আফসোস আজ এই রিকশার আমার কোনো প্রয়োজনই নেই।